রাস্তার উপর এক পায়ে জুতো নেই, নাক থেকে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর সেই রক্তাক্ত মুখ নিয়েই সোজা হেঁটে যাচ্ছেন দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হ্যাঁ, বিগত 48 ঘন্টায় বদলে গেছে এই দেশের রাজনৈতিক চালচিত্র। রাজপথ থেকে সংসদ, কেরল থেকে কাশ্মীর, আর সঙ্গে মুম্বাইয়ের বলিপাড়া, চারদিক থেকে আজ একটাই হুঙ্কার ভেসে আসছে। শিক্ষা ব্যবস্থার চরম কেলেঙ্কারি আর জালিয়াতির বিরুদ্ধে রাজপথে যখন নেমে এসেছে লাখো তরুণ, তখন তাদের উপর আছড়ে পড়েছে পুলিশের অমানবিক লাঠি আর টিয়ার গ্যাস। কিন্তু অত্যাচার দিয়ে কি আর ক্ষোভের এই আগ্নেয়গিরি চেপে রাখা যায়? নরেন্দ্র মোদী আর অমিত শাহের ক্ষমতার মসনদ কি তবে সত্যি কেঁপে উঠল? যে ছাত্র যুব একসময় সরকারের সবচেয়ে বড় শক্তি ছিল, তারাই কি আজ মোদী সরকারের পতনের উল্টো গণনা শুরু করে দিল? নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে যুব আন্দোলনের এক অসামান্য এবং নির্ণায়ক ছবি এখন দেশের সামনে। রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরছে। গত রাত্রে পুলিশ তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আটক করে। অপরাধ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে ধর্নায় বসেছিলেন। বিরোধী দলনেতার দাবি ছিল একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে বরখাস্ত করতে হবে এবং এই পুরো ইস্যুতে সংসদে বিশদ আলোচনা করাতে হবে। সরকার সংসদে আলোচনায় রাজি হলেও ধর্মেন্দ্র প্রধানকে সরাতে একেবারেই নারাজ। ব্যাস, এরপরেই নামানো হলো পুলিশ। রাহুল গান্ধীকে রীতিমতন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো থানায়, আটক করা হলো এবং মধ্যরাতে শেষমেশ তাকে ছেড়েও দেওয়া হলো। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বেশ কিছু ছবি সামনে এসেছে যার তোলপাড় এখন দেশ জুড়ে। বিশেষ করে রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরার ওই দৃশ্যটা, সেটাই যেন এই আন্দোলনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠল। একটি ভিডিও ক্লিপের কথা বলি, যা এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। ব্যাক স্ক্রিনে আপনারা দেখছেন রাহুল গান্ধী দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তার এক পায়ে জুতো নেই। কারণ পুলিশ যখন তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করছিল, তখন ধস্তাধস্তিতে তার এক পায়ের জুতো খুলে পড়ে যায়। কংগ্রেস এবং বিরোধী শিবির এই ভিডিওটিকেই এখন আন্দোলনের প্রধান প্রতীক হিসেবে তুলে ধরছে। তরুণ প্রজন্ম যেভাবে রাজপথে নেমেছে আর রাহুল গান্ধী যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে রাজনীতির পারদ চরমে ফুটছে। অনেকে ভেবেছিলেন পুলিশের এই চরম বর্বরতা আর অত্যাচারের পর হয়তো যন্তর মন্তর ফাঁকা হয়ে যাবে, ছাত্র যুবরা ভয় পিছিয়ে আসবে। কিন্তু বাস্তবে ঘটলো ঠিক উল্টোটা। যন্তর মন্তরে ভিড় কমার বদলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একাধিক ইউটিউবার যন্তর মন্তরে যে সমস্ত ড্রোন শটে নেওয়া এবং গ্রাউন্ড ভিডিও পাঠাচ্ছেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে 19 জুলাইয়ের রাতের চেয়েও আজ সেখানে মানুষের বেশি সমাগম। তরুণদের এই রোষ আর জমায়েত প্রমাণ করছে লড়াইটা এখন আর শুধু কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। যন্তর মন্তরের অলিগলি থেকে জনপথের দিকে যাওয়ার রাস্তা, কেরালা হাউস থেকে পুরো এলাকাটা এখন জনসমুদ্র। এতটাই ভিড় যে এক কদম এগোনো যাচ্ছে না। তবে এই ধরনের গণ আন্দোলনের সংগঠকদের দায়িত্ব সবচেয়ে বেশি। যখন কেউ সত্যের পক্ষে লড়ে, তখন প্রতিপক্ষের অন্যায় এবং অত্যাচারের মুখেও অহিংসা বজায় রাখাটাই মূল শক্তি। প্রতিপক্ষ উস্কানি দিলেও তা সে পুলিশই হোক বা সরকারের অনুগত প্রচার মাধ্যম, হিংসার কোনো স্থান সেখানে নেই। যদি দেশের এই পরিস্থিতিকে সত্যি বদলাতে হয়, তবে মহাত্মা গান্ধী সেই অহিংস অথচ আপোষহীন গণ আন্দোলনের ফর্মুলাই শেষ কথা। যতক্ষণ না আপনি আপনার রুটি রুজির জন্য, আপনার বাচ্চার শিক্ষার জন্য, আপনার গণতান্ত্রিক অধিকারের জন্য কোমর বেঁধে রাস্তায় নামছেন, ততক্ষণ কিন্তু এই যন্ত্রণা আপনাকে সইতেই হবে। আপনিও সইবেন, আপনার পরবর্তী প্রজন্মও সইবে। গত এক যুগেরও বেশি সময় ধরে এই দেশ তো সেটাই সয়ে আসছে। যেই সমাজ নিজের অধিকারের জন্য লড়তে জানে না, সেই সমাজ আসলে গণতন্ত্রের যোগ্যই নয়। কিছুদিন আগে পর্যন্ত যখন আমরা এই সত্যগুলো জনসমক্ষে বলেছিলাম, তখন আমাদের চারপাশে তথাকথিত শুভাকাঙ্ক্ষীরা এসে কানে কানে জ্ঞান দিচ্ছিলেন, আরে দেশ উদ্ধার করার ঠিকা নিয়েছো নাকি? যেদিন বিপদে পড়বে সেদিন কিন্তু ওই পাবলিকের একজনকেও পাশে পাবে না। অথচ যন্তর মন্তর থেকে জনপদ, তাকিয়ে দেখুন আজ ঠিক উল্টো ছবি। এত মানুষ, হয়তো কেউ কাউকে চেনেও না, লক্ষ্য ভেদের লক্ষ্যে সবাই এক পথে এসে জড়ো হয়েছেন। দুদিন আগেও মনে হচ্ছিল নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে এককভাবে চরম সুবিধাবাদী আর ফাঁকা বুলিবাজ হয়ে উঠেছি। মুখে আমরা দেশের জন্য জান দিয়ে দেওয়ার কথা বলি,
অথচ নিজের গলির মোড়ে দাঁড়িয়ে একটা অন্যায় প্রতিবাদ করার সাহসটুকু দেখাতে পারি না। আজকের দিল্লিতে এসে দেখুন, এই সুবিধাবাদী মানসিকতার খোলস ভেঙে গেছে। অন্য কেউ এসে আপনার ভাগ্য বদলে দেবে, এই অলীক চাদরটা গা থেকে ছুঁড়ে ফেলেছেন অজস্র মানুষ। ওই একখানা ছবি সমস্ত সমীকরণ বদলে দিচ্ছে। রাহুলের এক পায়ে জুতো নেই, নাক থেকে গড়িয়ে পড়ছে রক্ত। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সেই দৃশ্য এখন সারা দেশের চোখে। কাস্টাডি থেকে ছাড়া পেয়েই বেরিয়ে এসে দেশের যুব সমাজকে স্পষ্ট বার্তা দিলেন রাহুল গান্ধী। 2 মিনিট 15 সেকেন্ডের এই ভিডিও বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেল এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শুনুন শান্ত গলায় কি তীক্ষ্ণ কথা বলছেন রাহুল। हम लोकसभा स्पीकर के पास गए और उनसे हमने कहा कि देखिए, कल जो स्टूडेंट्स के खिलाफ हुआ, उनको जो मारा गया, पीटा गया, धमकाया गया, उसके बारे में हम डिबेट करना चाहते हैं। स्पीकर ने हमें कहा कि सरकार से पूछेंगे, और उसके बाद 2-3 घंटे के लिए कोई डिबेट अलाउ नहीं हुआ। पार्लियामेंट को अडजर्न करते गए। तो हमने डिसीजन लिया कि हम प्राइम मिनिस्टर के घर के सामने जाके धरना करें। So our idea was to clearly bring focus to what has happened, and I'm very happy that that is exactly what has happened. The country is now looking at this issue. আন্দোলনকারী ছাত্রদের স্পষ্ট 3টি দাবি তুলে ধরলেন বিরোধী দলনেতা। 1. শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবিলম্বে পদত্যাগ। 2. যে পুলিশ এবং প্রশাসন শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং অপমান চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মিথ্যে মামলা প্রত্যাহার। 3. পুরো বিরোধী শিবির একজোট হয়ে চায় দেশের এই সবচেয়ে বড় সংকট নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় অবিলম্বে পূর্ণাঙ্গ আলোচনা হোক। শুনলেন, আন্দোলনের ময়দানে নামা প্রতিটি ছাত্র এবং নাগরিককে ধন্যবাদ জানিয়ে এই লড়াই থামবে না বলেই জানিয়ে দিলেন রাহুল। কিন্তু এর আগেই রাজপথে ঘটা করে হয়ে গেল এক রক্ত গরম করা নাটকীয়তা। আটক করার পর যখন মাঝরাত্রে রাহুল গান্ধীকে মুক্তি দেওয়া হলো, সেই মুহূর্তটি ছিল দেখার মতন। থানা থেকে তিনি বের হতেই বাইরে জমে থাকা হাজার হাজার সমর্থকের ভিড় ফেটে পড়ল স্লোগানে। শুধু রাহুল গান্ধী নয়, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে পুলিশি হেনস্থার শিকার হতে হলো প্রিয়াঙ্কা গান্ধীকেও। তাকেও পুলিশ জোর করে আটক করে নিয়ে যায়। প্রিজন ভ্যানের ভেতরে আটক থাকা অবস্থাতেই পুলিশ এবং সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গর্জে উঠলেন প্রিয়াঙ্কা। স্পষ্ট এবং ধারালো গলায় বললেন, নরেন্দ্র মোদী একজন কাপুরুষ। প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন, আমাদের ছেলে মেয়েদের কথা, আমাদের দেশের যুবদের কথা শুনতে সরকারের এত দ্বিধা কিসের? তাদের এই অহংকার আসছে কোথা থেকে? ছাত্ররা কোনো অন্যায্য দাবি করছেন না। নিজেদের ভবিষ্যৎ নষ্ট হতে দেখে তারা আজ ব্যথিত, ক্ষুব্ধ। জনপ্রতিনিধি হিসেবে তাদের হয়ে আওয়াজ তোলা, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, সংসদ কেন চলছে? সরকার সংসদে বন্দে মাতরমের সম্মান রক্ষা বিল নিয়ে আসছে, কিন্তু বন্দে মাতরম মানেটা কি? নিজের মাতৃভূমিকে ভালোবাসা, তাই তো? দেশের ভবিষ্যৎ এই তরুণরাই আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। দেশটা ওদের, সংসদ ওদের, গণতন্ত্রটাও ওদের। তাহলে শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে কেন কোনো বিল আনা হচ্ছে না? পরিসংখ্যান তুলে ধরে প্রিয়াঙ্কা আরো এক কড়া আক্রমণ হানলেন। বললেন, পুরো দেশের শিক্ষা বাজেট কত? মাত্র 1,40,000 কোটি টাকা। অথচ মোদী সরকার আদানি আম্বানিদের 16 লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিচ্ছে। ধনকুবেরদের স্বার্থ দেখতে গিয়ে দেশের কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ এভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এত কিছুর পরও সরকারের দম্ভ কিন্তু এক চুল কমেনি। সমস্ত ব্যর্থতা এবং জালিয়াতির অভিযোগ সত্ত্বেও কেন্দ্র এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আঁকড়ে ধরে রাখতেই বেশি আগ্রহী। এমনকি উল্টে এক বিবৃতি জারি করে রাহুল গান্ধীকে অরাজক বলে দাগিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান নিজেই। শিক্ষামন্ত্রী সেই টুইটটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ধর্মেন্দ্রর দাবি, রাহুল নাকি ছাত্রদের আবেগ নিয়ে রাজনীতি করছেন এবং সংসদের বর্ষাকালীন অধিবেশন ভণ্ডুল করার চক্রান্ত করছেন। মাননীয় শিক্ষামন্ত্রী, সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে আপনি আন্দোলনকারী ছাত্রদের সন্ত্রাসবাদী বলেছিলেন। আপনাকে এই অধিকার কে দিল যে আপনি বলবেন রাহুল গান্ধী তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন? ছাত্রদের উপর এই দায় চাপিয়ে আপনি কি দ্বিতীয়বার তাদের অপমান করছেন না? সেখানে উপস্থিত প্রতিটি ছাত্র নিজেদের ক্ষোভ থেকে স্বেচ্ছায় রাজপথে নেমে এসেছে। আসল সত্যিটা হলো, রাহুল গান্ধী তো যন্তর মন্তরের মূল মঞ্চে এখনো যাননি।
তিনি শুধু দূর থেকে সমর্থন জানাচ্ছেন এবং পুলিশের বর্বরোচিত হিংস্রতার বিরুদ্ধে গর্জে উঠছেন। পুলিশের এই নগ্ন নির্মমতার ছবিগুলো কি অস্বীকার করা সম্ভব? আন্দোলনকারী এক তরুণীর উপর পুলিশ কর্মীর এই অমানবিক অত্যাচার, তরুণীর লোয়ার ব্যাকে লাঠির গুঁতো মারা, এ কোন অসভ্যতা? একজন ডিসিপি মহিলা আন্দোলনকারীদের সোজা কপালে চড় মারলেন, এ কেমন বর্বরতা? এমনকি একটি 10 বছরের শিশুর গালে এক পুলিশ অফিসার থাপ্পড় মারলেন। ছি, ধিক্কার এই রাষ্ট্রীয় প্রহারকে। ঠিক এই আবহে আন্দোলনকারী সংগঠনের অন্যতম মুখ অভিজিৎ দীপকে সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে বলছেন, আমাদের আন্দোলন শুধুমাত্র এবং কেবলমাত্র যন্ত্র মন্ত্র কেন্দ্রিক। যদি দিল্লির অন্য কোনো প্রান্তে গন্ডগোল বা হিংসা হয় তবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আন্দোলন ভণ্ডুল করতে বাইরে থেকে গুন্ডা পাঠানো হচ্ছে, পাথর আনা হচ্ছে, আমরা বুক পেতে লাঠি খেয়েছি, মাথা ফাটিয়েছি, কিন্তু পাল্টা হিংসার পথ নিইনি। যারা হিংসা ছড়াচ্ছে তারা কখনো আমাদের সমর্থক হতে পারে না। এত বড় বিপর্যয়ের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রর কোনো জবাবদিহি নেই, উল্টে তিনি রাহুল গান্ধীর দিকে আঙুল তুলছেন। এটাকে দম্ভের পরাকাষ্ঠা ছাড়া আর কি বা বলা যায়? ছাত্রদের পাশে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিকে আরো এক ধাপ গরম করতে গতকাল গভীর রাত্রে দিল্লির রাজপথে এসে পৌঁছন শিবসেনা উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরেও। তবে এই আন্দোলনের একটা অদ্ভুত এবং অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ছে, যা সচরাচর ভারতের রাজনীতিতে দেখা যায় না। যারা দূর দূরান্তে বসে আছেন কেরল, কাশ্মীর, ভোপাল, লখনৌ কিংবা আসামে, এমনকি প্রবাসী ভারতীয়রা যারা সশরীরে রাজপথে আসতে পারছেন না, তারা আন্দোলনের সমর্থনে এক অভিনব পথ বেছে নিয়েছেন। ডেলিভারি অ্যাপ জোম্যাটো আর সুইগিতে লোকেশন যন্তর মন্তর দিয়ে তারা অনবরত খাবার এবং পানীয় পাঠাচ্ছেন রাস্তায় থাকা ছাত্রছাত্রীদের জন্য। দেখুন ছবিটা, যন্তর মন্তরে এখন সারি সারি ডেলিভারি পার্টনারদের ভিড়। কেউ ম্যাকডোনাল্ডসের 40-50টা করে বার্গার আনছেন, কেউ পিৎজা, কেউ বিকানেরের 50টা গরম সমোসা, কেউ লস্যি, ছোলে ভাটুরে, আবার পাও ভাজি। দিল্লির জংপুরা থেকে আসা এক ডেলিভারি বয় জানান এটা তার 5 নম্বর ট্রিপ। ইতিমধ্যেই 40 থেকে 45টি বার্গার পৌঁছে দিয়েছেন। আরেকজন ডেলিভারি পার্টনার একাই নিয়ে এসেছেন 63টি বার্গার। আসাম থেকে জনৈক রমেশ বাবু আন্দোলনকারীদের জন্য 50টি সমোসা অর্ডার করে পাঠিয়ে দিয়েছেন। 10 বার চক্কর কাটা এক জোম্যাটো ডেলিভারি কর্মীকে যখন জিজ্ঞেস করা হলো এই আন্দোলন দেখে তিনি কি ভাবছেন, তিনি অকপটে বললেন, ছাত্ররা যে পরিবর্তনের জন্য লড়ছে সেই পরিবর্তন আসা উচিত। দূর দূরান্ত থেকে আসা এই ভালোবাসার রসদ প্রমাণ করে আন্দোলনটা শুধু যন্তর মন্তরের কয়েক বর্গফুটে আটকে নেই, এটা এখন সারা দেশের গণসংগ্রামে পরিণত হয়েছে। দিল্লি পুলিশের এই অমানসিক লাঠিচার্জ এবং বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছে বলিউডও। দিলজিৎ দোসাঞ্জ, হুমা কুরেশি, ভূমি পান্ডেকার, অনুরাগ কাশ্যপের মতন একের পর এক প্রথম সারির তারকা এবং শিল্পীদের সবার মুখে একটাই প্রশ্ন, দাবি জানাতে আসা ছাত্রছাত্রীদের উপর এই ধরনের হিংস্র আক্রমণ কি কোনো সুস্থ গণতান্ত্রিক দেশে মেনে নেওয়া যায়? বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং গায়ক বিশাল দাদলানি শুরু থেকেই এই আন্দোলনের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন। একের পর এক বার্তা দিয়ে তিনি স্পষ্ট বলেছেন, এই জামানায় দেশের যুব সমাজকে কথা বলতে দেওয়া হচ্ছে না। ছাত্রদের উপর টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়ে বিশাল বলেন, আমাদেরই দেশের ছেলেমেয়েরা লড়াই করছে আমাদের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, আর তাদের কুকুরের মতন রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল মারা হচ্ছে। যারা এখনো চুপ করে বসে রয়েছেন তাদের অন্তত এবার মুখ খোলা উচিত। অন্যদিকে পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ চুপ করে থাকেননি। যন্তর মন্তরে পুলিশের এই নৃশংসতার ছবি এবং খবর সামনে আসতেই তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, আজ যা ঘটলো তা অত্যন্ত অন্যায়। ছাত্রদের সঙ্গে এই ধরনের ব্যবহার একেবারেই কাম্য নয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, ছাত্রদের দাবি শুনুন, কারণ জনগণের আওয়াজই হলো ঈশ্বরের আওয়াজ। দিলজিৎ আরো লিখছেন, আমি জানি এই কথা বলার পর আবারও আমাকে দেশবিরোধী তকমা দিয়ে দেওয়া হবে। কৃষক আন্দোলনের সময়ও ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলাম বলে আমাকে আইনি হেনস্থা এবং তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল, কিন্তু চোখের সামনে এত বড় অন্যায় হতে দেখে চুপ থাকা যায় না। বাকিটা উপরওয়ালা দেখছেন, ভগবান সবার মঙ্গল করুন। শিল্পীদের এই স্পষ্ট অবস্থান প্রমাণ করছে আন্দোলন এখন আর শুধু রাজনীতির অলিগলিতে আটকে নেই,
তা সমাজের প্রতিটি স্তরে গণবিক্ষোভের রূপ নিয়েছে। অভিনেত্রী হুমা কুরেশিও এই বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি নিজের ইনস্টায় লিখেছেন, আজ যা ঘটলো সেই দৃশ্যগুলো আমার মন থেকে সহজে মুছবে না, অত্যন্ত বেদনাদায়ক। শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর এমন নির্মম লাঠিচার্জ দেখে আমি স্তব্ধ। ভারতের সাধারণ মানুষই তো এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাই প্রশ্ন তোলার আর জবাবদিহি চাওয়ার পূর্ণ অধিকার আমাদের আছে। আমরা এক বিশাল বৈচিত্র্যময় দেশের বাসিন্দা, সব বিষয়ে আমাদের মত মিলবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু বলপ্রয়োগ করার আগে প্রতিটি নাগরিকের কথা সম্মানের সঙ্গে শোনা উচিত। যে ছাত্র এবং সাধারণ মানুষ নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে দাঁড়িয়েছেন, তাদের সম্মান জানাই। জয় হিন্দ। হুমার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আন্দোলনের প্রথম দিন থেকেই ছাত্ররা বারবার স্পষ্ট করে বলেছিল তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নীরব থেকে সংসদ ভবন অভিমুখে হাঁটা দেবে। তাদের কোনো হিংসাত্মক উদ্দেশ্য ছিল না, তারা শুধু চেয়েছিল সরকার তাদের অস্তিত্ব স্বীকার করুক, তাদের সমস্যার কথা শুনুক। সরকার যদি অন্তত এটুকু বলতো, হ্যাঁ আমরা তোমাদের কথা শুনছি, তাহলেও পরিস্থিতি এতটা উত্তপ্ত হতো না। পরিবর্তে উপর মহল থেকে সরাসরি নির্দেশ এলো, আর পুলিশ নির্বিচারে লাঠি চালিয়ে স্বাভাবিক প্রতিবাদের রক্তাক্ত করে দিল। শুধু তাই নয়, এই আন্দোলনকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। আন্দোলন স্থলে রহস্যজনকভাবে পাথর এনে রাখা, বেশ কিছু জায়গায় পুলিশের নিজেদেরই গাড়ি ভাঙচুর করা এবং সবচেয়ে মারাত্মক অভিযোগ, সাদা পোশাকে থাকা গোপন পুলিশ কর্মীদের দিয়ে ছাত্রদের বেধড়ক পেটানো। সাদা পোশাকে বুকের নেমপ্লেট খুলে ফেলে হাতে লাঠি তুলে নিয়েছিল পুলিশ। ছাত্ররা প্রশ্ন করলেই তাদের উপর আছড়ে পড়ছিল সেই লাঠি। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ ক্ষোভে ফেটে পড়ে সরাসরি পুলিশ প্রশাসনকে তোপ দেখেছেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশের ওই পোশাকটা পরার জন্য কি নিজেদের বিবেক আর আত্মাকে পুরোপুরি বিকিয়ে দিতে হয়? এই দেশের পুলিশ বাহিনীতে কি এমন একজনও অফিসার ছিলেন না যিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে পারতেন, আমি এই অন্যায় আদেশ মানব না, কারণ নিরস্ত্র শিশুদের উপর লাঠি চালানো ভুল? তারা কি সমস্ত নীতি আদর্শ বেচে দিয়ে ছাত্রদের রক্ত ঝরাতে নেমেছিল? শুধু দূর থেকে সামাজিক মাধ্যমে বার্তা দেওয়াই নয়, বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি তো সশরীরে এসে পৌঁছেছিলেন আন্দোলনের একেবারে মাঝখানে, যখন চারপাশে পুলিশের লাঠিচার্জের শব্দ, ছাত্রদের হুড়োহুড়ি আর চরম বিশৃঙ্খলা। তখন আন্দোলন স্থলের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভেতরে বসে তিনি একটি উর্দু শায়ের আবৃত্তি করেন। শাবানা আজমির সেই শায়ের মূল কথাটি ছিল অত্যন্ত গভীর। সত্যি কথা বলার দাম হয়তো নির্যাতন বা মৃত্যু দিয়ে মেটাতে হতে পারে, কিন্তু আসল প্রশ্ন হলো তারপরে কি হবে? অর্থাৎ সাময়িকভাবে বলপ্রয়োগ করে সত্যি আর ন্যায় বিচারের কণ্ঠরোধ হয়তো করা যায়, কিন্তু দিন শেষে শাসকের অত্যাচারের চেয়ে সত্যির লড়াই দীর্ঘস্থায়ী হয়। সবশেষে অত্যন্ত জরুরি প্রশ্ন, বিগত 48 ঘন্টার এই অনভিপ্রেত ঘটনা প্রবাহকেই তবে ভারতের রাজনীতির দিক বদলে দিতে চলেছে? ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে কৃষকরাও যদি রাজপথে পা মেলায়, তবে কি শাসকের ক্ষমতা সত্যি কেঁপে উঠবে? সবচেয়ে বড় প্রশ্ন, যে ছাত্র এবং যুব সমাজ একসময় মোদিজির প্রধান ভোটার ছিল, তারা কি প্রথমবার এভাবে সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এলো? গতকাল রাত্রে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশের সঙ্গে সমাজকর্মী অধ্যাপক যোগেন্দ্র যাদবকেও ঘটনাস্থল থেকে আটক করেছিল পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় ছত্রসাল স্টেডিয়ামে। সেখান থেকে ছাড়া পাওয়ার পর যোগেন্দ্র বলেন, আগামী দিন নরেন্দ্র মোদীর জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে চলেছে। দুর্নীতি থেকে শুরু করে ইথানল, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানান সমস্যা যখন তিল তিল করে ক্ষোভ জমছিল, ঠিক তখনই নিজ জালিয়াতি এবং প্রশ্নভাষের মতন একের পর এক কেলেঙ্কারি সেই ক্ষোভের বারুদে আগুন জ্বালিয়ে দিয়েছে। মোদিজির সমর্থক বলে পরিচিত তরুণ প্রজন্ম আজ বুঝতে পেরেছে যে তাদের ভবিষ্যৎ কিভাবে ধ্বংস করা হচ্ছে। তাই আজ তারা আর চুপ নেই, সোজা রাস্তায় নেমে এসেছে। এই 48 ঘন্টা ভারতের রাজনীতির পট পরিবর্তন করে দিল কি না তা সময়ই বলবে, কিন্তু মোদী সরকারের জন্য যে একটা বড় ধরনের বিপদের ঘন্টা বেজে গেল তা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।